এসো তুমি আমার সঙ্গে। এই দেখো, এটাই সেই জায়গা যেখান থেকে লাশ গুম হয়ে যায়। আজ এখানে একজন লোককে ফাঁসি দেওয়া হবে। তুমি এখানেই এই মৃতদেহটির পাহারা দেবে এবং খেয়াল রাখবে যেন লাশ কোনো রকমে উধাও না হয়ে যায়। ঠিক আছে? ঠিক আছে মহারাজ, আপনি চিন্তা করবেন না। দিনে সেই লোকটিকে ফাঁসি দেওয়া হয় এবং কমলা সারা রাত একটি গাছের উপর বসে জাল ও তলোয়ার নিয়ে সেই মৃতদেহটির ওপর নজরদারি করে। কিছুক্ষণ পাহারা দেওয়ার পর একটি ডাইনি সেখানে আসে, যে মৃতদেহটি খেয়ে যেত। ও, তাহলে এই সেই ডাইনি যে মৃতদেহটি খেয়ে যায়? যেমনই সেই ডাইনি মৃতদেহটি খাওয়া শুরু করে, কমলা তার উপর জাল ছুঁড়ে মারে এবং তলোয়ার দিয়ে তার উপর আঘাত শুরু করে। দেখো, আমাকে মেরো না। আমাকে মেরে তোমার কি বা লাভ হবে? আমার তো কাজ হলো মরে যাওয়া মানুষকে খাওয়া। যদি তুমি আমাকে না মারো তাহলে আমি তোমাকে ধন সম্পদে পূর্ণ করে দেব। শুধু তোমাকে বাড়ি যেতে হবে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি খুব কঠিন পথে, তুমি এত সহজে সেখানে পৌঁছতে পারবে না। তবে হ্যাঁ, আমার কাছে একটা উপায় আছে। কি উপায়? তুমি জঙ্গলে যাবে, সেখানে একটা খুব উজ্জ্বল আর নীল রঙের গাছ লাগানো থাকবে। তুমি তার একটি নীল ডাল ভাঙবে এবং তার উপর নিচের দুটো পা রেখে বলবে, আমাকে আম্মা খাতির ওখানে যেতে হবে। সেই ডাল তোমাকে উড়িয়ে ওখানে পৌঁছে দেবে। হাঁটতে হাঁটতে তুমি দুটো গুহা দেখতে পাবে, যার একটিতে বৃষ্টি আর অন্যটায় রোদ। তো তুমি বৃষ্টির গুহাটিতে চলে এসো। হাঁটতে হাঁটতে আমার বাড়ি দেখতে পাবে। ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, যাও। সকাল হয়, রাজা আসেন। আরে বাহ, আজ তো মৃতদেহ এখানেই আছে দেখছি। আমি খুব খুশি হয়েছি তোমার কাজে। আজ আমি তোমাকে এই কাজের বিনিময়ে 1 টাকা দিচ্ছি এবং তোমার নামও আজ থেকে টাকা সিপাহী রাখছি। মহারাজ, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি কাল আসতে পারবো না। আমার কাল খুব জরুরি কাজ আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি একটা কাজ করো, তোমার তো রাতেরই কাজ, তুমি বরং রাতে চলে এসো। ঠিক আছে? ঠিক আছে মহারাজ। কমলা এই বলে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। সেখানে সে সেই জঙ্গলে নীল ডালটি খোঁজে এবং তার উপর নিজের দুটো পা রেখে বলে, এই ডাল, তুই আমাকে আম্মা খতির ওখানে নিয়ে চল। যেমনই কমলা এমনটা বলল, ডালটি কমলাকে নিয়ে উঠতে শুরু করে এবং সেই দুটি গুহার কাছে পৌঁছে যায়। সেই ডাইনি বলেছিল যে যে গুহা থেকে জল পড়ছে সেই গুহাতে যেতে। আমি এই জলের গুহাতেই যাই। কমলা যেমনই জলের গুহার ভিতরে যায়, একটি খুব শুনশান রাস্তায় বেরিয়ে আসে, যেখানে কেবল একটি বাড়ি ছিল। সেই বাড়ির উপরে সেই ডাইনি আর তার মেয়ে বসেছিল। আম্মা আম্মা, ওই দেখো, আজ তো মানুষ নিজেই হেঁটে আমাদের কাছে এসেছে। আজ তো দারুণ ভোজ হবে। আরে না না বেটি, তাকে মারার কথা ভাববিও না। সেই মানুষটা খুব ভয়ঙ্কর। সেই আমার মৃতদেহ খাওয়া বন্ধ করিয়েছে। তুই একদম চুপ থাকবি, কিচ্ছু বলবি না, বুঝেছিস? কমলা তাদের কাছে আসে। বাবা, এসে গেছো তুমি? হ্যাঁ, আমি এসে গেছি। বাবা, এ আমার মেয়ে। তুমি একে বিয়ে করে নাও এবং নিজের সাথে নিয়ে যাও। ডাইনির মেয়ে খুব সুন্দরী ছিল, যার সাথে ডাইনি কমলার বিয়ে দিতে চাইছিল। ঠিক আছে, আমি একে নিজের সাথে নিয়ে যাই এবং এর সাথে বিবাহ করব। ঠিক আছে, তুমি যখন একে নিয়ে যাওয়ার জন্য তৈরি, তখন দাঁড়াও, আমি তোমায় কিছু দিতে চাই। ডাইনি নিজের কাপড়ের একটি টুকরো ছিঁড়ে কমলাকে দিয়ে দেয়। নাও, তুমি এটা সাথে নিয়ে যাও। এই কাপড়ের টুকরো থেকে তোমাদের বাড়ির সব লোকের পোশাক তৈরি হয়ে যাবে। ডাইনি কমলাকে একটি কৌটোও দেয়। এই কৌটোটিও খুব কাজের জিনিস। তুমি যদি এই কৌটো দিয়ে কোনো কিছুর ইচ্ছে করো, তাহলে তুমি তা সহজে পেয়ে যাবে। ডাইনি তাদের একটি উড়ন দণ্ড দেয়। এই নাও, এই উড়ন দণ্ড। যদি তুমি এই উড়ন দণ্ড নিয়ে কোথাও যেতে বলো, তাহলে এই উড়ন দণ্ড তোমাকে সেখানে নিয়ে যাবে। আচ্ছা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি চলি। আমাকে মহলে গিয়ে রাতে পাহারাও দিতে হবে। ঠিক আছে। কমলা ডাইনির মেয়েকে নিয়ে প্রথমে সোজা নিজের বাড়ি আসে। কমলা নিজের বাড়ির সমস্ত লোককে সেই কাপড়টি দেয়, যার ফলে সকলের খুব সুন্দর সুন্দর পোশাক তৈরি হয়। একদিনের কথা, মন্ত্রী কমলার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, তখনই তার তেষ্টা পায়। ওহো, খুব জোরে তেষ্টা পেয়েছে। চলো, এই বাড়ি থেকেই কারো কাছে সাহায্য চাই। ভেতরে কেউ আছেন? ভেতরে কেউ আছেন? হ্যাঁ, বলুন, কি কথা? বলছি, খুব জোরে তেষ্টা পেয়েছিল, একটু জল পান করাবেন কি?
হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়, আসুন ভেতরে আসুন। আরে বাহ, এই লোকগুলোর বাড়ি তো ছোট, কিন্তু এদের পোশাকগুলো দেখো, কোনো রাজকীয় পরিবারের পোশাকের মতো লাগছে। কিন্তু এই পোশাক এদের সকলের কাছে এলো কোথা থেকে? তখনই তার চোখে কমলা পড়ে। ও আরে তুমি, হ্যাঁ, তাহলে এটা তোমার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি এটা। এই নিন জল। ও হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি আজ আসি। হ্যাঁ। মন্ত্রী সোজা রাজার কাছে পৌঁছন এবং তাকে জানান, মহারাজ, এই যে আপনি মহলে যে চাকরটিকে রেখেছেন মৃতদেহের দেখাশোনার জন্য, আর বাড়িতে এত সুন্দরী সুন্দরী মহিলা আছে, শুধু তাই নয়, তার বাড়ির সমস্ত মহিলারা এত ভালো পোশাক পরে যার কোনো জবাবই নেই। এমন পোশাক তো আমাদের মহলেও কারোর কাছে নেই। কি সত্যি বলছো তুমি? হ্যাঁ মহারাজ, আমি একেবারে সত্যি বলছি। কিন্তু তার ওই সব কটা স্ত্রী কিভাবে আমার হাতে আসবে? মহারাজ, আমার কাছে একটা উপায় আছে। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, তাড়াতাড়ি বলো, কি উপায় আছে তোমার কাছে? আপনি সেই চাকরটিকে এখানে ডাকুন, এবং তাকে বলুন যে আপনার রাজ্যে এই কোণা থেকে সেই কোণা পর্যন্ত একটি খুব লম্বা নদী তৈরি করতে হবে, তাও এক রাতের মধ্যে। রাজা পরের দিন কমলাকে ডাকে। এসো এসো, তোমাকে আজ আমার একটা কাজ করে দিতে হবে। তোমাকে আমার এই রাজ্যে একদিনের মধ্যে খুব গভীর একটা নদী তৈরি করে দিতে হবে, তাহলে আমি তোমাকে ফাঁসি দিয়ে দেবো। কমলা চিন্তায় পড়ে যায়। সে নিজের বাড়ি যায়। কি হলো, আজ আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে? কমলা তাকে সমস্ত কথা জানায়। ব্যাস এতটুকু কথা? এটা তো খুব সহজ কাজ, আর আপনি চিন্তিত হচ্ছেন? এটা তো সহজ কাজ, তুমি পাগল নাকি? আর না হলে কি, আম্মা আপনাকে যে কৌটোটা দিয়েছিল সেটা কিসের কাজে আসবে? আপনি সেই কৌটো থেকে যা চাইবেন সেটাই চাইতে পারেন। একটা কাজ করুন, আপনি সেই কৌটোটা থেকে দুটো জিন ভূত চান, যাতে তারা দুজনে এক রাতের মধ্যে নদী তৈরি করে দেয়। কমলা সেই রকমই করে, যার ফলে এক রাতের মধ্যে নদী তৈরি হয়ে যায়। মহারাজ, এ আপনি কি করলেন? এত লম্বা চওড়া গভীর একটা নদী বানিয়ে দিলেন, যার মধ্যে সব বাচ্চা পশু পড়ে মারা যাচ্ছে। মহারাজ, আপনি নদী তৈরি করে ভালো করেননি। লোকটি চলে যায়। অপদার্থ, তোর জন্য এই সব কিছু হলো। রাজা পরের দিন কমলাকে বলে সমস্ত নদী সরিয়ে দিতে। মহারাজ, কিছু একটা তো করতেই হবে, না হলে আপনি আপনি ওই সুন্দরী মহিলাদের কি করে পাবেন? তাহলে আমি এখন কি করব মন্ত্রী, তুমিই বলো। মহারাজ, আমার কাছে আরো একটা উপায় আছে। আপনি কাল তাকে বলবেন যে সে যেন গিয়ে খোঁজ নেয় যে আপনার মাতা পিতা স্বর্গে আছেন নাকি নরকে। রাজা পরের দিন আবার কমলাকে ডাকেন। শোনো, তোমার জন্য আর একটা কাজ আছে। যাও আমার মাতা পিতার খোঁজ নিয়ে এসো যে তারা স্বর্গে আছেন না নরকে। যদি তুমি খোঁজ আনতে পারো তাহলে আমি তোমাকে অনেক পুরস্কার দেব। কমলা আবার নিজের বাড়ি আসে এবং মন খারাপ করে বসে থাকে। আজ আবার আপনি মন খারাপ করে আছেন, কি হয়েছে? কমলা তাকে সমস্ত কথা জানায়। ব্যাস এতটুকু কথার জন্য আপনি এত চিন্তিত হচ্ছেন? আপনি একটা কাজ করুন, রাজাকে বলে একটা চিতা তৈরি করান, আর আপনি তার উপরে শুয়ে পড়বেন, সাথে কৌটোটিও রাখবেন। যখন চিতা জ্বলতে শুরু করবে তখন আপনি কৌটোকে বলবেন যে আমাকে একটা ছোট পাখি বানিয়ে দাও, এবং চিতা জ্বলে উঠলে আপনি সেখান থেকে উড়ে যাবেন। কমলা পরের দিন রাজার কাছে পৌঁছয়। মহারাজ, আপনি একটা চিতা তৈরি করুন, যাতে আমি খোঁজ লাগাতে পারি যে আপনার মাতা পিতা কোথায় আছেন। কিন্তু আমার এই কাজে 8 দিন সময় লাগবে। ঠিক আছে, তা লাগুক। রাজা কমলার কথা শুনে খুব খুশি হন। তিনি সঙ্গে সঙ্গে চিতা তৈরি করান, যার পরে কমলা সেখান থেকে পাখি হয়ে উড়ে যায়। এখনো চিতার আগুনে ঝুলে পুড়ে মরে গেছে। মরার পর আর কে ফিরে আসতে চলেছে? একটা কাজ করি, ওর সব কটা স্ত্রীকে আমি নিজের মহলে নিয়ে আসি। কি বলো মন্ত্রী? না মহারাজ, আপনি তাদের 8 দিন পরেই মহলে আনবেন, নাহলে বাকি লোক বলবে যে রাজা নিজের কথাই পাক্কা নন। আচ্ছা ঠিক আছে মন্ত্রী, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে। অন্যদিকে
কমলা নিজের বাড়ি পৌঁছে যায়। আমি মহারাজকে 8 দিনের সময় চেয়েছি। আমি বুঝতে পারছি না এখন কি করব। এই যা কিছু হচ্ছে সব সেই মন্ত্রীর জন্যই হচ্ছে। রাজাকে বুদ্ধি দেওয়ার লোক আর কেউ নয়, বরং এই মন্ত্রী। তাহলে আমি এর কি করব? ডাইনি মেয়ে কানে কিছু ফিসফিস করে। কমলা পরের দিন রাজার কাছে পৌঁছয়। আরে তুমি তুমি তো খুব বীর হে, খুবই শক্তিশালী। মনে হচ্ছে তোমার কাছে কোনো অলৌকিক শক্তি আছে। মহারাজ, আমি আপনার পিতামাতার সাথে দেখা করে এসেছি। তারা সেখানে খুব খুশি আছেন। মহারাজ, সেখানে অনেক ধনও আছে, কোনো কিছুরই অভাব নেই। কিন্তু কিন্তু কি? কিন্তু তাদের কাছে একজন লোকের খুব অভাব। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কোন লোকের অভাব আছে? আমি এই সমস্ত রাজ্য আমার মাতা পিতার উপর উৎসর্গ করে দিতে পারি। মহারাজ, তাদের একজন মন্ত্রীর অভাব আছে। আপনার মাতা পিতা এ নিয়ে খুব চিন্তিত। তারা আমাকে বলেছেন যে আমি যেন আপনাকে এই কথা বলি। আপনি যদি তাদের আপনার মন্ত্রীকে কিছু সময়ের জন্য দিয়ে দেন তাহলে ভালো হবে। তিনি কিছুদিন পর আপনাকে আপনার মন্ত্রী ফিরিয়ে দেবেন। ব্যাস, এইটুকু কথা। সৈনিকেরা, যাও, মন্ত্রীর জন্য চিতার ব্যবস্থা করো গিয়ে। না না মহারাজ, আপনি কি বলছেন? আমাকে যেতে হবে না। আমি এখানে আপনার কাছে ঠিক আছি। না মন্ত্রী, তোমাকে আমার মাতা পিতার সেবার জন্য বেছে নেওয়া হয়েছে, যেতে তো তোমাকে হবেই। কি এখন আপনি খুশি তো? সেসব তো ঠিক আছে, কিন্তু আমি তোমাকে কিছু জানাতে চাই। আসলে আমি একজন মেয়ে এবং এই বাড়ির পুত্রবধূ। কমলা ডাইনির মেয়ের কাছে সমস্ত কথা জানায়, যা শুনে ডাইনির মেয়ে তাকে ক্ষমা করে দেয় এবং সকলে একসাথে খুশি মনে থাকতে শুরু করে।